আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই নমুনা প্রশ্নপত্র এনসিটিভি থেকে দেওয়া হয়েছে, যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজকে আমরা শিল্প সংস্কৃতি এই যে বিষয়টা রয়েছে তার দ্বিতীয় পর্বে কিছু প্রশ্নের সমাধান দেখব। শিক্ষার্থীরা প্রথমে তত্ত্বীয় অংশ ক বিভাগে রয়েছে এক কথায় উত্তর দাও। অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে 15টা। আমরা এই 15টা প্রশ্নের সমাধান প্রথম পর্বে দেখেছিলাম। যারা দেখোনি প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। 5টা প্রশ্ন রয়েছে, এখান থেকে তোমাদের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা 5টা প্রশ্নের উত্তরই দেখব। তো এখানে কত হবে? 4 5 15, সরি 4 5 20 হবে। এখানে তারা 15 লিখেছে, এখানে হবে কত? 4 5 20। ঠিক আছে। প্রশ্নগুলো কী কী রয়েছে? বাংলাদেশের জাতীয় পতাকার রং দুটির অন্তর্নিহিত তাৎপর্য লিখো। পটুয়া নামে কোন শিল্পীকে ডাকা হয়? কেন তাকে পটুয়া নামে ডাকা হয়? শ্রমভঙ্গি কী? আলপনা কী? ফুটি কার্পাস দিয়ে তৈরি সুতায় বোনা কাপড় বাংলার গৌরব বৃদ্ধি করেছিল কেন? তো এখন আমরা এই প্রশ্নগুলোর সমাধান দেখব। এখানে হচ্ছে মূল্যায়ন রুবিক্স দেওয়া হয়েছে, যে তোমাদের প্রশ্নগুলোতে যেমন শ্রমভঙ্গি কী, এখানে কী কী বিষয় থাকতে হবে, এভাবে তোমাদের মার্কিংটা করা হবে। তো চলো আমরা হচ্ছে উত্তরে চলে যাই। আমাদের প্রথম প্রশ্ন ছিল বাংলাদেশের জাতীয় পতাকার রং দুটির অন্তর্নিহিত তাৎপর্য লিখো। বাংলাদেশের জাতীয় পতাকার নকশাকার শিল্পী কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকা সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত। সবুজ রং বাংলাদেশের সবুজ প্রকৃতি ও তারুণ্যের প্রতীক। বৃত্তের লাল রং উদীয়মান সূর্য, স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারীদের রক্তের প্রতীক। বাংলাদেশের জাতীয় পতাকার এই রূপটি প্রদান করেন শিল্পী কামরুল হাসান, যা 1972 সালের 17 জানুয়ারি সরকারিভাবে গৃহীত হয়। খ নম্বর প্রশ্ন, পটুয়া নামে কোন শিল্পীকে ডাকা হয়? কেন তাকে পটুয়া নামে ডাকা হয়? বাংলাদেশের লোকশিল্পের একটি জনপ্রিয় ধারা হলো পটচিত্র, আর শিল্পী কামরুল হাসান এই ধারায় অনুপ্রাণিত হয়ে অনেক ছবি আঁকেন, তাই তাকে পটুয়া নামে ডাকা হয়। তিনি নিজেও তাকে পটুয়া বলে পরিচয় দিতে ভালোবাসতেন। কামরুল হাসানের চিত্রকলার প্রধান উপাদান ছিল নরনারী, পশু পাখি। এসবের মধ্য দিয়ে তিনি আবহমান বাংলার গ্রামীণ সমাজের সামগ্রিক রূপ, বাংলার নিসর্গ রূপ, স্বৈরশাসকদের অত্যাচার, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, হানাদার বাহিনীর গণহত্যা ইত্যাদি বিষয় নিখুঁতভাবে তুলে ধরেন। পরবর্তী প্রশ্ন গ নম্বর, শ্রমভঙ্গি কী? প্রতিদিন কাজের মধ্যে আমরা নিজেদের অজান্তে বিভিন্ন দেহভঙ্গি করে থাকি। একটি ভঙ্গি থেকে আরেকটি ভঙ্গি বেশ ভিন্ন। সাধারণত আমি কী কাজ করছি তার উপর নির্ভর করে আমার ভঙ্গি ঠিক কেমন হবে। কাজ করার ভঙ্গিগুলোকে শ্রমভঙ্গি বলা হয়, যেমন কুমোরের মাটির জিনিসপত্র তৈরির ভঙ্গি, কামারের আগুন বাতাস দিয়ে লোহা নরম করার ভঙ্গি, মাটি কাটার ভঙ্গি, তাঁত বোনার ভঙ্গি ইত্যাদি সব ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ঘ নম্বরে আছে আলপনা কী? আলপনা হলো একটি বাংলা লোকশিল্প শৈলী, যা ঐতিহ্যগতভাবে নারীদের দ্বারা চর্চা করা হয় এবং এতে ধর্মীয় উপলক্ষে চালের আটা দিয়ে তৈরি রং দিয়ে মেঝে এবং দেয়ালে আঁকা রঙিন মোটিফ, নিদর্শন এবং প্রতীক রয়েছে। আলপনা বাংলাদেশে এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সাধারণ। সমসাময়িক বাংলায় আলপনাগুলি ধর্মীয় উৎসবগুলির অংশ হিসাবে তৈরি করা হয়, যেমন দুর্গাপূজা, সরকারি এবং ব্যক্তিগত স্থানে। বাংলাদেশের ভাষা দিবস ও জাতীয় উৎসব উদযাপনের জন্য আলপনা আঁকা হয়ে থাকে। সর্বশেষ 19 নম্বর প্রশ্নে রয়েছে ফুটি কার্পাস দিয়ে তৈরি সুতায় বোনা কোন কাপড় বাংলার গৌরব বৃদ্ধি করেছিল কেন? বাংলাদেশের তাঁত শিল্প ও তাঁতিরা আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক। এই শিল্পের সাথে জড়িয়ে আছে এদেশের সংস্কৃতি। আদিকাল থেকে ঐতিহ্যের অংশ হিসেবে চলে আসা আমাদের তাঁত শিল্প দেশে ও বিদেশে সমভাবে সমাদিত। এই অঞ্চলে উৎপাদিত ফুটি কার্পাস দিয়ে একসময় হাতে কাটা সূক্ষ্ম সুতা তৈরি হতো। সেই সুতা দিয়ে দেশের বিভিন্ন স্থানে হস্তচালিত তাঁতের কাপড় বোনা হতো। বাংলার জগৎ বিখ্যাত মসলিন সারা বিশ্বে বাংলার গৌরব বৃদ্ধি করেছিল। এখনও দেশে তাঁত শিল্পীদের তৈরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী জামদানি, রাজশাহীর রেশম বা সিল্ক, টাঙ্গাইলের শাড়ি, কুমিল্লার খাদি বা খদ্দর, সিরাজগঞ্জের লুঙ্গি ও গামছা, ঢাকার মিরপুরের বেনারসি, সিলেট ও মৌলভীবাজারের মণিপুরি তাঁত ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের তাঁতের কাপড়ের রয়েছে বিশ্বব্যাপী চাহিদা ও কদর। আগামী পর্বে আমরা আলোচনা করব ছবি দেখে লিখো। এখানে হচ্ছে একটা আর্ট অ্যাপ্রিসিয়েশন কাজ রয়েছে। তৃতীয় পর্বে আমরা এটা সমাধান করে দিব। শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করলাম সপ্তম শ্রেণী শিল্প ও সংস্কৃতি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে। আমরা গত পর্বে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখেছিলাম। এই যে 35 নম্বর আমাদের কভার হয়ে গেছে, আরও 30 নম্বর বাকি রয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর আমরা আগামী 2টা পর্বে দেখব। শিক্ষার্থীরা, আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।